আচ্ছা আজকে আমরা বেসিক্যালি স্টার্ট করব আইভি ক্যারেক্টারিস্টিক্স। আর শুধু আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখবো না, আমাদের সিলেবাসে শুধু আইভি ক্যারেক্টারিস্টিক্স এর পার্টটা আছে, বাট আমরা একটু সোর্স ট্রান্সফরমেশনও দেখবো। কারণ সোর্স ট্রান্সফরমেশন আর আইভি এই দুইটা টপিক একদম একটা আর একটার সাথে ফুললি রিলেটেড। আর ফুললি রিলেটেড না হইলেও মানে সিলেবাসে না থাকলেও একটাকে ইউজ করে আরেকটাকে অনেক ছোট করে আনা যায় বেসিকলি। সো আমরা এই জিনিসটাই ট্রাই করব, যাতে আইভি শিখবো, সোর্স ট্রান্সফরমেশন শিখবো, তারপরে একটা আরেকটাতে অ্যাপ্লাই করে, ইভেন সোর্স ট্রান্সফরমেশন খুবই সফিস্টিকেটেড একটা টুল, এটা অ্যাপ্লাই করে অন্য ম্যাথ গুলা আহ, অনেক ছোট করে আনা যায়। সাপোজ সুপার পজিশনের ম্যাথ কিছু ছোট করে আনা যায়। সো এই জিনিসটাই আমরা এখন ট্রাই করব। সো ফার্স্ট অফ অল আইভির যে ইস্যুটা সেটা একটু সলভ করি, যে আইভি আসলে কি জিনিস। সো আইভি বলতে আসলে কি বোঝায়, সাপোজ এখানে একটা, আমি নিজে থেকে একটু দেখাই, যে কোনো একটা সার্কিট নিই। সাপোজ এইরকম একটা সার্কিট আছে, এখানে 20 ভোল্ট আছে, এখানে 40 ওহম আছে। এই যে সার্কিটটা, এই সার্কিটটার সাথে আমরা এখানে কিছু একটা কানেক্ট করব। আমরা এই জায়গাটায় কিছু একটা কানেক্ট করব, সাপোজ এখানে একটা লোড কানেক্ট করব। এখন এই লোডটাতে কি ইফেক্ট করবে, লোড বলতে আমরা কি বুঝি, আমরা যদি প্র্যাকটিক্যাল সেন্সে বলি, এই লোডটা আমাদের বাসার ফ্যান, লাইট, এরকম কিছু হতে পারে। সো বেসিকলি আমাদের এই সাইডে যে গ্রিন কালারের যে পার্টটা, এইটা আমাদের লোডের উপরে কি ইফেক্ট ফেলবে, এইটা আমরা বুঝতে পারি আইভি ক্যারেক্টারিস্টিক্স থেকে। সো এই জিনিসটাই আমরা এখন বের করার ট্রাই করব, যে এই যে বাম সাইডের সার্কিট, গ্রিন কালারের সার্কিট, তার আইভি ক্যারেক্টারিস্টিক্স কি। তার মানে এইটা যদি কোনো লোডে কানেক্ট করা হয়, তখন এটা লোডে কি ইম্প্যাক্ট করবে। সো আমরা যদি একটা সেন্সে বলি, যে আমাদের ছাদে, সিলিং এ বা ফ্যান বাদে ইন্টারনাল কনস্ট্রাকশন করার সময় যেই সার্কিট কানেকশন গুলো দেয়া হয়, সেটা আমাদের ফ্যানে কি ইফেক্ট ফেলবে বা লাইটে কি ইফেক্ট ফেলবে, সেটা আমরা জানার জন্য আইভি ক্যারেক্টারিস্টিক্স একটা ভালো জিনিস। যে আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখলে বোঝা যায় যে ভোল্টেজ যখন চেঞ্জ হচ্ছে, সেটার সাথে কারেন্ট কি রেশিওতে চেঞ্জ হবে। এই যে একটা রিলেশন বের করা, যে একটা সার্কিটে ভোল্টেজের সাথে কারেন্টের চেঞ্জ হওয়ার যে সম্পর্ক, এটাকেই আমরা বলতেছি আইভি ক্যারেক্টারিস্টিক্স। সো এটা কিভাবে বের করে সেটা একটু বোঝার ট্রাই করি। সো প্রথমে আমাদের যে সার্কিটটা আমরা দেখতেছিলাম, এখানে যে সার্কিটটা আছে, এখানে আছে 20 ভোল্ট আর এখানে আছে 40 ওহম। সো এইখানে আমরা যদি একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স কানেক্ট করি, এটার সাথে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স কানেক্ট করি, এই ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স কানেক্ট করলে এই ভোল্টেজ সোর্সটা চেঞ্জ করলে কারেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এইটাই আমাদের বের করার কাজ। এইটা বের করতে পারলেই তার মানে আমাদের কাজ হলো রিলেশন বিটুইন আইভি, এটা বের করা। এটা বের করতে পারলেই কিন্তু আমরা রেড কালারের যে সার্কিটটা আছে এখানে, সেইটার নেচার সম্পর্কে জানতে পারবো। সো এটা কিভাবে করতে পারবো, আমরা বেশ ক্লিয়ারলি দেখতেছি এখানকার যে ভোল্টেজটা আছে, এটা হলো ভি। ভেরিয়েবল হোক সেটা তো ভি, মানে ভি এর ভ্যালু যাই হোক, যদি 2 হয় তাহলে এখানকার ভ্যালু হয়ে যাবে 2, যদি 3 হয় তাহলে এখানকার ভ্যালু হয়ে যাবে 3। তার মানে এখানে যদি আমরা যেই ভ্যালুই অ্যাপ্লাই করি, সেই ভ্যালুটাই এখানে ভোল্টেজ হয়ে যাবে। সো এখানকার ভোল্টেজ ভি, সো আমরা বলতে পারি ভি -20/40 ইজ ইকুয়াল টু আই। অথবা আমরা যদি একটু গুছায় লিখি, আমরা লিখতে পারি V/40 মাইনাস হাফ। সো এই যে আমাদের একটা ইকুয়েশন আসলো, এই ইকুয়েশনটাকে আমরা বলতেছি আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স। তো এইখানে আইভি ক্যারেক্টারিস্টিক্স বলার সাথে সাথে এটার কিছু সুন্দর ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি, যে এখানে আসলে এটাকে কেন আইভি ক্যারেক্টারিস্টিক্স বলে বা এটাকে কেন লিনিয়ার সার্কিট বলতেছি আমরা। আমরা যদি একটা লিনিয়ার
ইকুয়েশন লিখি সেটা থাকতো এরকম, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এরকম থাকতে পারতো। আর আমরা জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি হলে একটা লিনিয়ার গ্রাফ আসে। এখন খেয়াল করে দেখেন, আমরা যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট করতে চাই, তাহলে ওয়াই এক্সিস এ যদি আই দেই আর এক্স এক্সিস এ যদি বি দেই, আর এটাকে এটার সাথে কম্পেয়ার করি, আমাদের আই ইজ ইকুয়াল টু 1/40 বি মাইনাস হাফ। এইটাকে যদি আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করি, আই আছে ওয়াই এক্সিস এ, এই কারণে আমরা লিখলাম ওয়াই, বি আছে এক্স এক্সিস এ, তাই লিখতেছি আমরা ভি। তার মানে এই যে 1/40, এইটা আমাদের অটোমেটিকলি হয়ে যাচ্ছে এম, তার মানে স্লোপ। আর এইটা আমাদের হয়ে যাচ্ছে সি। তো আমাদের যে স্ট্রেট লাইন সেটা হবে মোটামুটি এরকম, যেটা সি মানে কি, ওয়াই এক্সিস কে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে, তার মানে এই পয়েন্টটা হলো 0, মাইনাস হাফ। আর এটার স্লোপ হবে 1/40। সো বেসিকলি এইটাই হলো আমাদের যে কোনো সার্কিটের আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করার ওয়ে। সো আমরা প্রথমে তো একটু বেসিকটা বোঝা ট্রাই করলাম, কিন্তু যখন আমরা অ্যাপ্লাই করব আমরা সবসময় এই কাজটাই করব, যে একটা সার্কিটে এইভাবে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স কানেক্ট করব, তারপরে সেইটার আইভি ক্যারেক্টারিস্টিক্স এইভাবে একটা ইকুয়েশনের মাধ্যমে বের হবে। আইভি ক্যারেক্টারিস্টিক্স কিন্তু বেসিকলি একটা ইকুয়েশন। সো এবার আরেকটা আমরা সার্কিট নেই। সাপোজ এইটা হলো আমাদের সার্কিট। এখন আপনাদের মনে হতে পারে এই যে ডান সাইডের যে আমাদের একটা ওপেন সার্কিটের মতো দেখাচ্ছি, এটা আসলে কি, এইখানে আসলে লোডটা কানেক্টেড হবে। সো এটা যদিও ওপেন সার্কিট মনে হচ্ছে, বাট এখানে কিন্তু কিছু একটা কানেক্টেড হবে। আমরা যখন এটাকে কানেক্ট করব তখন একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স দিয়ে কানেক্ট করব। তো এইটাকে কিন্তু একদম ওপেন সার্কিটের মতো ট্রিট করলে একটু ভুল হবে। এটাকে আমাদের ট্রিট করতে হবে এমন করে যে এটা আপাতত ওপেন সার্কিট, বাট এখানে একটা লোড কানেক্টেড হবে। তো আমরা যদি এইরকম একটা সার্কিট দেখি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা আবারও একই কাজ করব, একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স কানেক্ট করে ইকুয়েশনটা ডিরাইভ করার ট্রাই করব। সো এটা বি ধরলাম, আর এখান থেকে প্লাস থেকে একটা আই আমাদের রেড কালারের সার্কিটের ভিতরে যাচ্ছে, এরকম এজিউম করে নেই। তাহলে আমরা কিভাবে এখানে এক্সপ্রেশনটা লিখতে পারি? আমরা এখানে একটা নোডাল অ্যানালাইসিস করতে পারি। এখানে একটা বি নোড আছে, এখানকার যে কারেন্টটা সেটার ডিরেকশন আমরা নিজেদের মতো ধরে নিলাম। তাহলে এখানে দুইটা কারেন্ট ঢুকতেছে, একটা হলো 0.5 ঢুকতেছে বাম সাইড থেকে, আর একটা আই ঢুকতেছে ডান সাইড থেকে। আর B/40 এটা নিচের দিকে বের হয়ে যাচ্ছে। তার মানে এই যে আই ইজ ইকুয়াল টু V/40 মাইনাস হাফ। আবারও আমরা একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স পেয়ে গেলাম। মজার কথা হইলো, এই আইভি ক্যারেক্টারিস্টিক্স আর আগের আইভি ক্যারেক্টারিস্টিক্স হুবহু সেম। এইখানেই আমাদের সেই মজার পার্টটা চলে আসে, যে যখন দুইটা সার্কিটের আইভি ক্যারেক্টারিস্টিক সেম হবে তখন তাদেরকে আমরা বলি ইকুইভ্যালেন্ট সার্কিট। তখন তাদেরকে আমরা বলি ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন ইকুইভ্যালেন্ট সার্কিটের অর্থ কি? ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা আগেও দেখছি, যে দুইটা রেজিস্ট্যান্স এভাবে যদি সিরিজে 2 আর 3 থাকে, এইটা লেখা আর এখানে 5 লেখা একই কথা। সো ইকুইভ্যালেন্ট সার্কিটও আসলে সেম কথা, যে এই সার্কিট আঁকা, তার মানে এই রেড পার্টের সার্কিটটা আঁকা অথবা এই রেড পার্টের সার্কিটটা আঁকা একই কথা। তার মানে এই দুইটা একই সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট, একই রকম বিহেভিয়ার শো করবে। সো এবার এই কাজটাই আমরা একটু দেখি, যে দুইটা সার্কিট আসলে ইকুইভ্যালেন্ট হইলো সেই দুইটা সার্কিট একটু আমরা রিভিউ করি। এইটা একটা সার্কিট, আর এইটা আরেকটা সার্কিট। এই দুইটা ইকুইভ্যালেন্ট। এইখানে যে মজার ঘটনাটা ঘটতেছে, এই দুইটার মধ্যে কিছু সিমিলারিটিজ আছে। এই যে এই ঘটনাটা ঘটতেছে, তার মানে
এদের দুইজনকে আমরা যে কোনো সার্কিটে ইন্টারচেঞ্জ করে লিখতে পারি। এই ঘটনাটাকেই আমরা বলবো সোর্স ট্রান্সফরমেশন। তার মানে কি, ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করে ফেলা যায়, অথবা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে ফেলা যায়, রেজিস্ট্যান্স দুইটাই সেম থাকে, খালি ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সের ভ্যালুটা চেঞ্জ হয়। সো ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয়? যদি আমরা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সের দিকে যাই, তখন কি হবে? আমরা জানি আই ইজ ইকুয়াল টু বি বাই আর। সো এখানে ভি এর ভ্যালু ছিল 20, আর এর ভ্যালু ছিল 40। সো এটা হয়ে যাচ্ছে 0.5 এম্পিয়ার। সো এখানকার যে কারেন্ট সোর্সের ভ্যালু সেটাও হয়ে যাবে 0.5 এম্পিয়ার। ডিরেকশন কি হবে? ভোল্টেজ সোর্সের প্লাস যেদিকে ছিল, কারেন্ট সোর্সের প্লাস, কারেন্ট সোর্সের অ্যারো সেই দিকে পয়েন্ট করবে। আবার আমরা যদি উল্টা দিকে আসি, যে আমরা আই এই পাশেরটা জানতাম, রাইট হ্যান্ড সাইডেরটা আমাদের কাছে গিভেন ছিল, আমরা যদি লেফট হ্যান্ড সাইডে আসার ট্রাই করতাম, সেক্ষেত্রে কি হতো? ভি ইজ ইকুয়াল টু আই আর। সো আই এর ভ্যালু দেওয়া আছে 0.5 ইন্টু আর এর ভ্যালু 40, সো 20 ভোল্ট। তার মানে এখানকার যে ভোল্টেজের ভ্যালু সেটা 20 ভোল্ট। তার মানে এই দুইটা সার্কিটকে আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারবো। সো আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স এখানে একটু পজ দিয়ে, এটা আমাদের বেসিক ছিল যে আইভি ক্যারেক্টারিস্টিক্স আসলে কি, আর সেখান থেকে সোর্স ট্রান্সফরমেশনটা কি সেটা আমরা দেখলাম। এবার আমরা একটু সোর্স ট্রান্সফরমেশনটাও শিখে আসি। বেসিকলি এটা, যে এখানে যখন একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা সিরিজে রেজিস্ট্যান্স থাকবে, তখন সেটাকে আমরা কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স প্যারালালি এইভাবে আঁকতে পারবো, যেখানে এই আর এস আর এই আরপির ভ্যালু সেম হবে, খালি কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্সের ভ্যালু দুইটা চেঞ্জ হবে। খেয়াল রাখতে হবে, এই ভুলটা যদি করা হয় তার মানে খুবই গ্রেভ একটা মিস্টেক হবে, যে ভোল্টেজ সোর্সের সাথে যদি প্যারালালি কোনো রেজিস্ট্যান্স থাকে, এইভাবে যদি থাকে, এটাকে কিন্তু সোর্স ট্রান্সফরমেশন করা যায় না। এগেইন, যদি কারেন্ট সোর্সের সাথে যদি একটা কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু সোর্স ট্রান্সফরমেশন করা যায় না। তার মানে শুধু সোর্স ট্রান্সফরমেশন করা যায় এই দুইটা পেয়ারকে, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, আর কারেন্ট সোর্সের সাথে প্যারালালি যদি একটা রেজিস্ট্যান্স থাকে, এইটাকে বলা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন পেয়ার। তার মানে একটা থাকলে আরেকটাতে কনভার্ট করা যাবে। সো বেসিক্যালি এখানে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই জিনিসগুলাই দেয়া, যে দুইটারই আইভি ক্যারেক্টারিস্টিক সেম হওয়ায় তাদেরকে আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। সো এবার আমরা একটু এই সার্কিটটাকেই নিয়ে আমরা একটু এটাকে সোর্স ট্রান্সফরমেশন করার ট্রাই করি। এটা না নিলে, এটা যেহেতু করে দেওয়া আছে, এটা না নিয়ে আমরা আর এই প্রবলেমটা না দেখলেও হবে, আমরা এই প্রবলেমটা করার ট্রাই করি, যে এইটা করতে পারি কিনা। এটা সোর্স ট্রান্সফরমেশন করে, সোর্স ট্রান্সফরমেশন যখন করতে বলা হয় বেশিরভাগ সময় একটা জিনিসই বলা হবে, পুরাটাকে ছোট করে একটা একটা লুপের মধ্যে নিয়ে আসতে হবে। সো এবার আমরা সেই জিনিসটাই করার একটু ট্রাই করি। সো প্রথমত আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেটা একটু দেখি। প্রথমত, এই যে লেফট হ্যান্ড সাইডে আমরা সবসময় ট্রাই করব এক সাইড থেকে যাইতে। এরপরে আরেকটা কথা বুঝতে হবে, আমাদেরকে শেষ পর্যন্ত আই নট বের করতে হবে। সবসময় যখন সোর্স ট্রান্সফরমেশন করতে বলবে, তখন সবসময় বলবে যে একটা সিঙ্গেল লুপে কনভার্ট করতে। সো আমরা ট্রাই করব, যদি সোর্স ট্রান্সফরমেশনের ম্যাথ থাকে, সিঙ্গেল লুপে কনভার্ট করে ম্যাথটা করা। সো সিঙ্গেল লুপে কনভার্ট কিভাবে করা যায়, এটা হলো আমাদের 1 নম্বর শর্ত। সেকেন্ড কথা হলো, আমাদেরকে আই নট বের করতে বলছে, তার মানে সোর্স ট্রান্সফরমেশন করে আমরা এমন কিছু করব না যাতে 7 ওহমটা গায়েব হয়ে যায়, কারণ 7 ওহমের মধ্যে যে কারেন্টটা সেটাই আমাদেরকে বের করতে বলছে। সো আমরা এখন অ্যাপ্রোচ করব। সো ফার্স্ট অফ অল, আমাদের সোর্স ট্রান্সফরমেশন পেয়ার খুঁজে বের করতে হবে। যেমন এইটা কিন্তু একটা সোর্স ট্রান্সফরমেশন পেয়ার, তার মানে এখানেও এটাকে সোর্স ট্রান্সফরমেশন করা যায়। বাট এটাকে আমরা সোর্স ট্রান্সফরমেশন করব না, কারণ কি, এটাকে সোর্স ট্রান্সফরমেশন করলে এই 7 ওহমটা নষ্ট হয়ে যাবে। তার মানে আই নটটাকেও আমরা আর খুঁজে পাবো না। সো আমরা এমন কিছু করব না যেটা আমাদের আই নটকে ক্ষতিগ্রস্ত করে। সো আমরা অন্য জায়গায় সোর্স ট্রান্সফরমেশন করব।
ফার্স্ট অফ অল আমরা কিছু স্টেপ ফলো করব। প্রথমে দেখি কোনো রেজিস্ট্যান্স বা কোনো কিছু ইকুইভ্যালেন্ট হয় কিনা। যেমন এখানে 6 ওহম আর 3 ওহম প্যারালাল। আবার দেখতেছি এই 1 আর এই 4 এরা আছে সিরিজে, তার মানে 1 আর 4 আছে সিরিজে। তার মানে আমার যে নতুন সার্কিটটা হবে, সেটা দেখতে হবে এরকম। আমাদের 5 এম্পিয়ার 5 এম্পিয়ারের মতোই থাকলো। 6 আর 3 কে প্যারালাল করলে হয় 2 ওহম। আর বাকি সার্কিট আগের মতোই রয়ে গেল। এবার আমরা চলে আসি এই পার্টটাতে। এই পার্টটাতে একটা সোর্স ট্রান্সফরমেশন পেয়ার আছে। তো সোর্স ট্রান্সফরমেশন পেয়ার থাকলে এখানে আমরা সোর্স ট্রান্সফরমেশন করব। সো এখানে সোর্স ট্রান্সফরমেশনটা কিভাবে হবে এটা খেয়াল করতে হবে। এই যে এই পার্টটা বেসিক্যালি হয়ে যাবে এরকম। বাকি সবকিছু আগের মতোই থাকবে। বাকি সবকিছু যদি আমি গ্রিন দিয়ে আঁকি, বাকি সবকিছু আগের মতোই থাকবে। খালি আমি যে বাবল করে দিছি বা ডট যে লাইনটা করে দিছি সেইটা চেঞ্জ হয়ে এখন ব্লু হয়ে যাবে। সো বাকি পার্টটুকু আমরা আগের মতো আঁকি। আর ব্লু যে পার্টটা সেটা কি হবে, আমাদের এখানে কারেন্ট সোর্সের সাথে 2 ওহম সিরিজে ছিল, সেইটা এখন ভোল্টেজ সোর্সের সাথে প্যারালাল হয়ে যাবে। এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু আগের মতোই থাকবে। ভোল্টেজ সোর্সের ভ্যালু কি হয়ে যাবে, ভি ইজ ইকুয়াল টু আইআর, তার মানে 5 × 2, তার মানে 10 ভোল্ট। সো এইটা করলে বেসিক্যালি বেনিফিট কি, আমরা এখন একটা সোর্স ট্রান্সফরমেশন করলাম। নেক্সট আমাদের কি করতে হবে, আমাদের আবার খুঁজতে হবে যে কোনো ইকুইভ্যালেন্ট কিছু হয় কিনা। হয় রেজিস্ট্যান্স না হয় ভোল্টেজ, সেটা ইকুইভ্যালেন্ট হয় কিনা। এই জিনিসটা কনজিকিউটিভলি চলতে থাকলেই সার্কিটটা ছোট হবে। সো আমরা এই জিনিসটা মেনটেন করবো। সো এরপরে আমরা কি করতে পারি, খেয়াল করে দেখেন এই যে 10 ভোল্ট আর 5 ভোল্ট, মাঝখানে যদিও রেজিস্ট্যান্স আছে, এরা কিন্তু সিরিজ। কারণ আমরা জানি ভোল্টেজ সোর্স দুইটার মাঝখানে একটা রেজিস্ট্যান্স থাকলেও ভোল্টেজ সোর্স দুইটাকে সিরিজে লেখা যায়। তো আমরা আগেও দেখছি যে ভোল্টেজ সোর্সের যদি পোলারিটি এরকম থাকে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা যদি 2 ভোল্ট হয়, এটা যদি 3 ভোল্ট হয়, এদেরকে আমরা ইকুইভ্যালেন্ট করে 5 ভোল্ট লিখে দিতে পারি। কারণ আমরা জানি যে ভোল্টেজ সোর্স সিরিজে থাকতে এভাবে অ্যাড হয় যদি পোলারিটি এভাবে থাকে। আর যদি উল্টা থাকে সেক্ষেত্রে মাইনাস হয়। সো আমরা এখানে দেখতেছি যে ভোল্টেজ সোর্স দুইটা সিরিজে আছে আর তারা অ্যাড করে দেওয়া যায়। তার মানে আমাদের এটা 10 ভোল্ট আর 5 ভোল্ট মিলে বেসিক্যালি হয়ে যাবে 15 ভোল্ট। সো এখানে আমাদের হয়ে যাচ্ছে 15 ভোল্ট, আর এটা হচ্ছে 2 ওহম। আর বাকি সবকিছু আমরা আবারও ইনট্যাক্ট রাখতেছি। সো আমরা যেটা বলছিলাম যে আমরা কনজিকিউটিভ স্টেপস করব, না হলে এটা ছোট হবে না। সো একটু আগে যেহেতু ইকুইভ্যালেন্ট সার্কিট করলাম, সো এখন আমরা করব সোর্স ট্রান্সফরমেশন। তো সোর্স ট্রান্সফরমেশন যদি করি, এই যে এই পার্টটা আবারও আমাদের একটা সোর্স ট্রান্সফরমেশন পেয়ারের মধ্যে পড়ে গেছে। একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, তার মানে এটাকে আমরা আবারও কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স প্যারালালি আছে এভাবে আঁকতে পারবো। তো আমরা সার্কিটটা আঁকলাম, এখানে জাস্ট নতুন জিনিসগুলো আঁকতেছি। আর 7 আর এই 3 এম্পিয়ার এরা আগের মতোই আছে। এবার এখানে যে কারেন্ট সোর্সের ভ্যালু, সেটার ভ্যালু কি হবে 15/2, কারণ আই ইজ ইকুয়াল টু ভি/আর, তার মানে এটার ভ্যালু হবে 7.5 এম্পিয়ার। আর এখানে রেজিস্ট্যান্সটা জাস্ট প্যারালালি চলে আসবে, ভ্যালু চেঞ্জ হবে না। এইবার গেস করতে পারার কথা যে যেহেতু আমরা আগের স্টেপে সোর্স ট্রান্সফরমেশন করছি, এখনকার স্টেপে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করবো বা ইকুইভ্যালেন্ট
কারেন্ট সোর্স করবো বা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স করবো। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 7.5 এম্পিয়ার এই কারেন্ট সোর্স আর এই 3 এম্পিয়ার কারেন্ট সোর্স প্যারালালি আছে। তার মানে এই দুইটাকে রিপ্লেস করে আমরা কিন্তু 10.5 এম্পিয়ার কারেন্ট সোর্স লিখে দিতে পারি। আবারও এই 2 ওহম রেজিস্ট্যান্স আর এই 5 ওহম রেজিস্ট্যান্স প্যারালালি আছে। তার মানে তাদেরকে প্যারালাল করে আমরা আরেকটা রেজিস্ট্যান্স লিখে দিতে পারি। এটার ভ্যালু কত হবে? 10/7। আর এখানে 7 ওহম রেজিস্ট্যান্সটা রয়ে গেল। এখন মনে হইতেই পারে যে 7 ওহম কি এটার সাথে প্যারালাল না? হ্যাঁ প্যারালাল, বাট এইখানকার যে কারেন্টটা সেটাই কিন্তু আমাদের বের করতে হবে, যেটা আমরা আনটাচড রাখবো, লাস্ট পর্যন্ত আনটাচড রাখবো। এরপরে এখন আবার কি হচ্ছে, লাস্ট স্টেজ, এইখানে আরেকটা সোর্স ট্রান্সফরমেশন পেয়ার হয়ে গেছে, কারণ আগের স্টেপে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করছি। সো এখানে যদি সোর্স ট্রান্সফরমেশন পেয়ারটা করি, এটা করলে হচ্ছে 10.5 × 10/7। তো এটার মানে হচ্ছে বেসিকলি 15/2 × 10/7। সো এটা করলে এরকম একটা ভ্যালু আসে। সো এটা করলে যে ভ্যালুটা আসবে আমরা একটু লিখি। এটার মানে হলো 10.5 মানে হলো বেসিকলি 21/2 × 10/7। সো এটা করলে আসতেছে 3 আর এটা করলে আসতেছে 5। তার মানে এখান থেকে আসতেছে আসলে 15। সো এটা আসতেছে 15 ভোল্ট। আর এখানে এটা 10/7 চলে আসতেছে। 7 ওহম 7 ওহমের মতোই আছে। এখন আমাদের সব যে চাহিদা, যত ডিমান্ড ছিল, সব ফুলফিল হইলো, যে আমরা এটাকে সিঙ্গেল লুপে নিয়ে আসতে চাইছি, সেভেনটাকে ইনট্যাক্ট রাখছি, এখন আই নোট বের করতে পারবো। এখন যখন আমরা আই নোট বের করবো এই সার্কিট থেকে, এখন ইজিলি বের করতে পারবো 15/I = V/R। সো আর এর ভ্যালু হইলো 10/7 আর 7 ওহম, এই দুইজন সিরিজে আছে। তার মানে আই নোটের ভ্যালু আসার কথা এরকম 1.78। এটাই আমাদের অ্যান্সার। সো হোপফুলি ক্লিয়ার, এই পুরাটা মিলে একটা ম্যাথ। আর যখন আমরা এই ম্যাথ গুলা করবো, ঠিক এভাবেই অ্যাপ্রোচ করব। প্রতিটা স্টেপ, প্রতিটা সার্কিটে এরকম একে 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 সোর্স ট্রান্সফরমেশন করতে হয়। আর ট্রাই করতে হয় যে পার স্টেপে একটাই সোর্স ট্রান্সফরমেশন করতে। যদি কেউ এক্সপার্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে আহ, অনেকগুলা সোর্স ট্রান্সফরমেশন একসাথে, দেখবে যে আগে যে ম্যাথটা করা আছে সেই ম্যাথটাতে একসাথে 3টা সোর্স ট্রান্সফরমেশন করতেছে। এখানে করলে জাস্ট 2টা স্টেপে ম্যাথটা শেষ হয়ে যাচ্ছে, সেটাও পসিবল, কোনো সমস্যা নাই। কিন্তু এটা ডিপেন্ড করবে প্র্যাকটিসের উপর, যে যত প্র্যাকটিস করতেছে তার এইটার উপরে এক্সপার্টিস তত বাড়বে, সে তত ভালো মতো বুঝবে যে কখন একসাথে 2টা সোর্স ট্রান্সফরমেশন করা যায়। এটা একটা কথা। কিন্তু সবচেয়ে ভালো হলো সবসময় একটা কর্নার থেকে সোর্স ট্রান্সফরমেশন করা শুরু করে আরেকটা কর্নারে যাওয়া। 2 কর্নার থেকে একসাথে করা বা মাঝখান থেকে সোর্স ট্রান্সফরমেশন করতে হয় না, করলে ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। এটা হলো সেকেন্ড কথা। থার্ড কথা হলো, ইন কেস যদি এখানে আই নোট বের করতে না বলতো আর আমার ইচ্ছা করতো যে আমি এখানে এই দুইটাকে সোর্স ট্রান্সফরমেশন করব, তাহলে এটাকে সোর্স ট্রান্সফরমেশন কিভাবে করতাম? এইটার রিপ্লেসমেন্টটা হয়তো এই যে এই দুইটা নোডের মধ্যেই একটা ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স সিরিজে চলে আসতো। এই জিনিসটাই সবচেয়ে বেশি ভুল হয়। তো এটার ভ্যালু হয়তো 21 ভোল্ট আর এটা 7 ভোল্ট যদি করতে চাইতাম, যদি করা লাগতো, সেই ক্ষেত্রে এটা কিন্তু এইভাবে রিপ্লেস হইতো। সবচেয়ে কমন যে মিস্টেকটা আমরা ফলো করি, বা সবচেয়ে কমন যে মিস্টেকটা আমি দেখছি, সেটা একটু দেখাই। যে এই দুইটাকে রিপ্লেস করে এইভাবে ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্সটা এঁকে দেওয়া হয়েছে মাঝখান থেকে, এইভাবে আঁকা হয়েছে। এটা কিন্তু ভুল, এইটা আঁকা যাবে না। যেই দুইটা নোডের মধ্যে কারেন্ট সোর্স, এই যে এই দুইটা নোডের মধ্যে কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্সটা ছিল,
শুধু তাদের মধ্যেই আমাদেরকে রেজিস্ট্যান্স রাখতে হবে। যখন আমরা সাইডে আঁকতেছি তখন কিন্তু এটা ম্যাটার করতেছে না, কারণ এই দুইটা নোড মানেই কিন্তু বেসিকলি এই দুইটা নোড, এখানকার যে দুইটা নোড এ আর বি, এখানকার দুইটা নোডও এ আর বি। সো এখানে তখন এরকম পাশে পাশে আঁকলে সমস্যা হয় না, কিন্তু মাঝখান থেকে আঁকতে হইলে প্রথমে যেভাবে দেখাইছি সেভাবেই আঁকতে হবে, এইটা একটু ফলো করতে হবে। তো এই ছিল আমাদের সোর্স ট্রান্সফরমেশনের বেসিক। আমরা এরকম করে আরো ম্যাথ করতে পারি, এই ম্যাথটাই না হয় করি। ঠিক আছে, তো এই ম্যাথটাকে আমরা করতেছি এখন। এই ম্যাথটা আমাদেরকে বের করতে বলছে ভিএক্স। তো এখানে বুঝাই যাচ্ছে যে আমাদের আসলে করা উচিত কি রকম, বাম সাইড থেকে করতে করতে একদম ডান সাইডে ভিএক্স টাকে আনটাচড রাখা, এইটা হবে আমাদের ক্রাইটেরিয়া। তো এবার প্রথমত আমরা দেখতেছি এই যে এই পার্টটা একটা সোর্স ট্রান্সফরমেশন পেয়ার। তার মানে প্রথমে আমরা যে কাজটা করব, একটা সোর্স ট্রান্সফরমেশন করে ফেলবো। সোর্স ট্রান্সফরমেশন করলে এটা একটা কারেন্ট সোর্স হয়ে যাবে। বাকি সবকিছুকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো। তো এখানে খেয়াল করতে হবে কিভাবে সোর্স ট্রান্সফরমেশনটা হচ্ছে। 100 ভোল্ট আছে নিচের দিকে, সো এখানে অ্যারোটাও যাবে নিচের দিকে। সো আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তার মানে 100/20, তার মানে 5 মিলি অ্যাম্পিয়ার। কেন মিলি অ্যাম্পিয়ার? কারণ এখানে রেজিস্ট্যান্সটা আছে কিলো ওহমে, এটাও একটু খেয়াল করতে হবে। সো এটা আছে 20 কে, 80 কে, বাকি যা আছে সেটাই রেখে দিচ্ছি, আর কোনো কিছুই চেঞ্জ করতেছি না। সো একবার যেহেতু আমরা সোর্স ট্রান্সফরমেশন করছি, নেক্সট স্টেপ আমাদের অবশ্যই হওয়া উচিত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স বা ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স। আমি ইকিউ লিখলাম। সো ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স যদি করতে হয়, এখানে আমরা দেখতেছি 20 আর 80 প্যারালালি আছে। সো আমরা 20 আর 80 কে প্যারালাল করবো। তো এখানে কিন্তু আমরা সোর্স ট্রান্সফরমেশন করি নাই, এখানে জাস্ট করতেছি আমরা 20 আর 80 কে প্যারালাল, এটা করলে আসে 16 কে। এইবার আমরা যেহেতু ইকুইভ্যালেন্ট সার্কিট করছি, নেক্সট স্টেপ আমাদের হওয়া উচিত সোর্স ট্রান্সফরমেশন। আরেকটা কমন মিস্টেক এখানে যেহেতু চোখে পড়লো সেটাও বলি। এই 5 মিলি অ্যাম্পিয়ার আর এই 12 মিলি অ্যাম্পিয়ার এরা কিন্তু প্যারালালি না, প্যারালাল হওয়ার জন্য সেম নোড হতে হয়। এই এখানে যদি এটা এ হয়, এটা কিন্তু এ না, তার মানে তারা প্যারালালি এখনো নাই। তো আমরা আস্তে আস্তে যাই। যেহেতু আমরা এতক্ষণ ইকুইভ্যালেন্ট সার্কিট করলাম, নেক্সট স্টেপ আমাদের অবশ্যই হওয়া উচিত সোর্স ট্রান্সফরমেশন। সো এখন আমাদের সোর্স ট্রান্সফরমেশন পেয়ারটা কোথায়, এই যে এটা, এইটা আমাদের সোর্স ট্রান্সফরমেশন পেয়ার। সো এটাকে করলে কি হবে, বেসিক্যালি পুরো সার্কিটটা আগের মতো থাকবে, খালি আমাদের শুরুর ভোল্টেজ সোর্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা হয়ে যাচ্ছে 80 ভোল্ট, আর এটা হচ্ছে 16 কে, 3 কে, আর 1 কে। তার মানে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্সটা চলে আসতেছে, আর বাকি সবকিছু আমরা আগের মতো রাখতেছি। তো আবারও এখানে আমাদের আসলে কি করা উচিত, যেহেতু আমরা একটা সোর্স ট্রান্সফরমেশন করলাম, নেক্সট আমাদের অবশ্যই হওয়া উচিত একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। সো এখানে এই 16 কে, 3 কে, আর 1 কে, এরকম মনে হতেই পারে যে 1 কেটা মনে হয় উপরের দুইটা রেজিস্ট্যান্সের সাথে সিরিজে নাই, বাট তারা কিন্তু সিরিজে আছে, কারণ একটু আগে আমরা দেখছি
যে মাঝখানে যদি ভোল্টেজ সোর্স থাকে ওইটা কিন্তু ম্যাটার করে না, কারণ 16 আর 3 এর মধ্যে যেই কারেন্ট যাচ্ছে 1 এর মধ্যেও সেম কারেন্ট যাচ্ছে, তার মানে তারা আসলে সিরিজে আছে। এখন তার মানে তিনটাকেই আমরা 16, 3 আর 1, তিনটাকে আমরা সিরিজে লিখে দিতে পারি। তার মানে এখানে 80 ভোল্ট 80 ভোল্টের মতোই থাকবে, এটা হয়ে যাবে 20K, এটা হবে 12 মিলি অ্যাম্পিয়ার আগের মতোই, আর বাকি সবকিছুই আগের মতো। সো এবার আবারও যেহেতু আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করছি, নেক্সট স্টেপ হওয়া উচিত সোর্স ট্রান্সফরমেশন। তাহলে পেয়ারটাকে খুঁজে বের করতে হবে, এই যে আমাদের সোর্স ট্রান্সফরমেশন পেয়ার। এটা কি হয়ে যাবে, 80 আর 20, তার মানে এটা প্যারালালি চলে আসবে। 20 ওহম প্যারালালি চলে আসলে 20 20 জায়গায় থাকবে। তো এখানে 20K কে আমরা প্যারালালি করে দিলাম, তারপরে কারেন্ট সোর্সটা আঁকলাম, তারপরে 60K প্যারালালি আঁকলাম। সো এখানে এটার ভ্যালু হবে 4 মিলি অ্যাম্পিয়ার, এটা হবে 20K। এটা আবারও আগের মতোই 12 মিলি অ্যাম্পিয়ার, বারবারই আঁকা লাগতেছে। এটা 60K, 5K, 10K। তার মানে আমি যদি নতুন করে যে পার্টটা আঁকলাম সেটা যদি রেড করে দেই একটু, এইটা হলো আমাদের নতুন পার্ট। তার মানে এই ডটেড পার্টটা চেঞ্জ হয়ে এইটুকু হয়েছে, ডটেড পার্টটা চেঞ্জ হয়ে এরকম হয়েছে, আর বাকি সবকিছু কিন্তু আগের মতো। কেন আঁকলাম, কারণ যাতে রিলেট করা যায় কোনটা থেকে চেঞ্জ হয়ে কি হচ্ছে সেটা রিলেট করা যায়। সো এখানে যেহেতু আমরা সোর্স ট্রান্সফরমেশন করছিলাম, এখানে আবার আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট করতে হবে। সো ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে কি, এখানে 4 মিলি অ্যাম্পিয়ার আর 12 মিলি অ্যাম্পিয়ার ফাইনালি এখানে প্যারালালি চলে আসছে। তো প্যারালালি আসার পর কি হচ্ছে, 12 মিলি অ্যাম্পিয়ার যেহেতু বড়, এটা উপরের দিকে ডিরেকশন, সো এটা একটা থেকে আরেকটা মাইনাস হবে। আবার 20 আর 60 এই দুইটাও প্যারালালি আছে, তো এই দুইটাকে প্যারালাল করলে কি হবে, তো 60 আর 20 হয়ে যাবে প্যারালাল। তো 60 আর 20 কে প্যারালাল করলে কি হয়, উপরে আমরা জানি যে উপরে মাল্টিপ্লিকেশন আর নিচে হইলো সাম। সো 60 আর 20 কে প্যারালাল করলে আসার কথা 15 কিলো ওহম আসার কথা, তো 15 কিলো। সো আবারও যেহেতু আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট করলাম, এখানে আরেকটা সোর্স ট্রান্সফরমেশন পেয়ার আছে। সো এখানে সোর্স ট্রান্সফরমেশন পেয়ারটা কি হবে, এটা হয়ে যাবে আমাদের সোর্স ট্রান্সফরমেশন পেয়ার। সো এটা হবে 8 আর 15, এইটার সোর্স ট্রান্সফরমেশন। সো এখানে 15 কে চলে আসবে, কোনো সমস্যা নাই। আর এই সোর্সের ভ্যালু হবে 8 × 15, কারণ আমরা জানি বি ইজ ইকুয়াল টু আইআর। সো এটা হবে 120 ভোল্ট। সো বাকি সার্কিটটা কিরকম হবে, আগের মতো 5K, 10। এইবার আমরা সিঙ্গেল লুপে সার্কিটটাকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এখন আমাদের দরকার ভিএক্স এর ভ্যালু। এখন আমরা দেখতেছি 15, 5 আর 10 সিরিজে আছে, তো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি ভোল্টেজ ডিভাইডার রুল। অ্যাপ্লাই করলে ভিএক্স সমান আসতেছে 10/10 +5 + 15 × 120। আমরা একটু সাইডের দিকে নিয়ে আসি এটাকে। ভিডিআর অ্যাপ্লাই করতেছি, ভিএক্স সমান উপরে হলো 10 যেটার অ্যাক্রসে বের করতে চাই, নিচে থাকতেছে 10 + 15 + 5 × 120। সো এটা করলে ভ্যালু আসতেছে 40। তার মানে ভিএক্স সমান আমাদের অ্যান্সার 40। সো হোপফুলি পুরা জিনিসটা ক্লিয়ার হয়েছে। এই পুরাটা আসলে আমাদের একটা অ্যান্সার, ঠিক আছে। সো সোর্স ট্রান্সফরমেশনও হোপফুলি ক্লিয়ার।
সোর্স ট্রান্সফরমেশনের আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করছি। যে ম্যাথটা সলভ করলাম সেটা আসলে প্রিভিয়াস সেমিস্টারেরই ম্যাথ, সো এটা করলে আসলে মিডে বা ফাইনালে কিরকম ডিফিকাল্টির কোয়েশ্চেন আছে সেই সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। সোর্স ট্রান্সফরমেশন অ্যাভয়েড করতে চাইলেও করা সম্ভব, কোনো সমস্যা নাই। বাট আইভি ক্যারেক্টারিস্টিক্স আমাদের যেহেতু সিলেবাসে আছে, সোর্স ট্রান্সফরমেশন যেহেতু এটার সাথে রিলেটেড, আমরা একবারেই করে ফেলতেছি। সোর্স ট্রান্সফরমেশন যদি এরকম হয় যে এটা ফাইনালে চলে যাচ্ছে, সমস্যা নাই, আমরা ট্রাই করব দুইটাকে মিলায় পড়তে, কারণ সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে আইবির অনেক ম্যাথ অনেক সময় সহজ হয়ে যায়। বেশিরভাগ টাইমে আইবিতে এরকম ম্যাথই দেওয়া থাকে যেখানে সোর্স ট্রান্সফরমেশন করলে সহজ হয়ে যায়। সো এইখানে যতগুলা সার্কিটই আছে সেগুলো সবগুলাতেই আমরা সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারবো। একটা থাম রুল হইলো যে যদি খুব ফোর্সড না হয়, ডিপেন্ডেন্ট সোর্সকে সোর্স ট্রান্সফরমেশন করার দরকার নেই, এটাকে রেখে দেওয়া ভালো। এছাড়া বাকি সব কিছুকে সোর্স ট্রান্সফরমেশন করা যায়। ইভেন ডিপেন্ডেন্ট সোর্সকেও সোর্স ট্রান্সফরমেশন করা যায়। আমরা একটা ম্যাথ আসলে ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে দেখি, বাকি ম্যাথ গুলা করা সম্ভব, কিন্তু একটা ম্যাথ আসলে দেখি যে ডিপেন্ডেন্ট সোর্সকে কিভাবে সোর্স ট্রান্সফরমেশন করতে হয়। তাহলে আমাদের সোর্স ট্রান্সফরমেশনের রিলেটেড যত ম্যাথ আছে সেটাও মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের এই সার্কিটটা আছে, খেয়াল করতে হবে এখানে আমাদের আইএক্স বের করতে বলছে। এখানে আমাদের আইএক্স বের করতে বলছে। আর আরেকটা মজার জিনিস এখানে আছে, আইএক্স বের করতে বলছে, এখানে কিন্তু আইএক্স কে আমরা চেঞ্জও করতে পারবো না। কেন চেঞ্জ করতে পারবো না? কারণ আইএক্স যদি আমরা সামহাও এইটাকে যদি সোর্স ট্রান্সফরমেশন করে ফেলি 15 কে, তাহলে কিন্তু আইএক্স লস্ট হয়ে যাবে। এটাকে যদি আমরা এরকম সোর্স ট্রান্সফরমেশন করে একটা কারেন্ট সোর্সের সাথে প্যারালালি এরকম করে নিয়ে আসি, তাহলে কিন্তু আইএক্স টা কই যাবে, আইএক্স এর কিন্তু কোনো অস্তিত্ব থাকতেছে না। সো আমরা এটা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে এমন একটা অ্যাপ্রোচে যেতে হবে, আমরা চাইলে এই ডিপেন্ডেন্ট সোর্সটাকে সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো, বাট কোনোভাবে এই আইএক্স টা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এইরকম কোনো কিছুই আমরা করতে পারবো না। সো আমরা কিভাবে অ্যাপ্রোচটা করব সেটা একটু দেখি। তো ফার্স্ট অফ অল, যে কথাটা বললাম যে 15 ওহমকে আমরা টাচ করবো না। সো আমরা যদি ডিপেন্ডেন্ট সোর্সকেই সোর্স ট্রান্সফরমেশন করি, যেই দুইটা নোডের মধ্যে প্যারালালি ছিল সেই দুইটা নোডের মধ্যেই কিন্তু আমরা আমাদের দুইটা সোর্সকে নিয়ে আসছি। তো এখন ভ্যালুটা কি হবে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। 60 ভোল্ট, এটা 15 ওহম, এটা আইএক্স, আইএক্স এর মধ্যেই থাকবে। সো এটার ভ্যালু 10 ওহম এখানে থাকবে, এটা 40 ওহম থাকবে, এটা 50 ওহম থাকবে। তো আমরা জানি যে যখন কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে আসে তখন রেজিস্ট্যান্সটা মাল্টিপ্লাইড হয়ে যায়। সো 0.5 ইন্টু 10, সো এটা হয়ে যাবে 5 এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হবে 5 সো এরপরে যেহেতু আমরা ইকুইভ্যালেন্ট এই সোর্স ট্রান্সফরমেশন করছি, এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করবো, সো এটা হয়ে যাবে 50। সো আবারও এটাকে টাচ করতেছি না, 50 কেও টাচ করতেছি না, জাস্ট দুইটা রেজিস্ট্যান্স মিলে আমরা সিরিজ করে দিচ্ছি। এখন এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে অনেকেরই অনেক প্রবলেম হতে পারে, হ্যাঁ। কোন জিনিসটা ভিজুয়ালাইজ করতে, যে এই 5x আর 50টা আসলে কিভাবে আসে, এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে অনেকের প্রবলেম হয়। এইটা আঁকা, আমরা যদি একটু বলি এটাকে রিঅর্গানাইজ, আর এইটা আঁকা সেম, এই জিনিসটা আসলে ফিল করা শিখতে হবে। আমি যদি তাদের অর্ডার চেঞ্জ করে দেই তাহলেও কিন্তু কিছু যায় আসে না। তার মানে একটাকে ধরে জাস্ট আগে পরে করে দিচ্ছি, আর কিছুই করতেছি না। এটা 50, এটাও 50, 5x যেটা সেটা জাস্ট অর্ডারটা চেঞ্জ করে দিলাম, মানে এইটাকে ড্র্যাগ করে ডানে নিয়ে আসছি। তার মানে 5x কিন্তু প্লাস যেটা সেটা কিন্তু নিচের দিকে, কারণ এটাকে ড্র্যাগ করে নিচে আনছি।
এটা করলে সুবিধা কি, আমাদের দেখতে ইজিয়ার হয়, কারণ আমরা দেখে অভ্যস্ত। পাশাপাশি থাকলে কিভাবে সোর্স ট্রান্সফরমেশন হয় সেটা দেখে অভ্যস্ত। সো এখন যদি আমরা সোর্স ট্রান্সফরমেশন করি 5 আর 50 কে, তো সোর্স ট্রান্সফরমেশন করলে কিরকম হয়? বেসিক্যালি সোর্স ট্রান্সফরমেশনের পরের পার্টটুকু আমি লাল কালার দিয়ে লিখতেছি, আর বাকি সবকিছুই তো আগের মতো। 15 ওহম, এটা 50, এটা 50, আর এইটা হয়ে যাবে আবারও 5 ix থেকে 50 ডিভাইড হবে, সো এটা হয়ে যাবে 0.1 ix। সো আবারও, যেহেতু আমরা সোর্স ট্রান্সফরমেশন করছি, আবার একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতে হবে। বেশ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে 50 আর 50 প্যারালাল, সো এটা হয়ে যাবে 25। সো এটা 60 ভোল্ট, 15 ওহম, 25 ওহম। আর এখানে আগের মতোই একটু ভুল করছি, এখানে এটার ভ্যালুটা আসলে হবে, এটা যেহেতু একটা কারেন্ট সোর্স হয়ে যাচ্ছে, 0.5 ix। তো এটা 0.5 ix, কারেন্ট সোর্সের অ্যারো ডিরেকশনটা নিচের দিকে। আবারও আমাদের কাজ এখন শেষ হয় নাই, যেহেতু আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করছি, এখন আমরা সোর্স ট্রান্সফরমেশন করব। তো সোর্স ট্রান্সফরমেশন করার জন্য কি করতে হবে, আবারও সবকিছু আগের মতো। এখানে সোর্স ট্রান্সফরমেশন করার পার্টটা আমি ব্লু কালার দিয়ে লিখতেছি। সো এটা হচ্ছে 60 ভোল্ট, 15 ওহম, 25 ওহম। এবার 25 ইন্টু, না আরেকটু ভুল করে ফেলছি, এটা হলো 0.1 ছিল। সো 0.1 ix, 0.1 ix এর সাথে 25 মাল্টিপ্লাইড হবে, সো এটা হয়ে যাবে 2.5 ix। এবার একটু দেখি, এই যে এটা হলো আমাদের ix। এবার আমরা চাইলেই খুবই ইজিলি এখান থেকে ix এর ভ্যালুটা বের করে আনতে পারবো। কেন? ix সমান আমরা লিখতে পারি 60 মাইনাস এখানকার ভোল্টেজের ভ্যালু হইলো -2.5 ix, সো -2.5 ix ডিভাইডেড বাই 15 প্লাস 25, সো 40। সো এইখান থেকে ix এর ভ্যালুটা বের হয়ে আসবে, সেটার ভ্যালু আসার কথা 1.6 অ্যাম্পিয়ার। সো আমরা পেয়ে গেলাম আমাদের ix এর ভ্যালু। সো চাইলেই ডিপেন্ডেন্ট সোর্স কেও সোর্স ট্রান্সফরমেশন করা যায়, বাট আমাদের খেয়াল রাখতে হবে যে যেই প্যারামিটারটার উপরে আমাদের সোর্সটা ডিপেন্ড করতেছে সেইটাকে আমরা আনটাচড রাখা ট্রাই করব। যেমন এখানে 15 ওহমের অ্যাক্রসে আইএক্স যাচ্ছে, এটাকে আমরা আনটাচড রাখতেছি। আমরা বাকি সবকিছুকে সোর্স ট্রান্সফরমেশন করে বড় ছোট করতেছি। তো এই ছিল মোটামুটি আমাদের সোর্স ট্রান্সফরমেশন। আমাদের এই ভিডিওটাই আমাদের ফাইনালের রেকর্ডিং হিসেবেও কাজে লাগবে। আমরা এখন চলে যাই আইভি তে। সো আইভি আমরা দেখছি, আইভি তে আমাদের সিস্টেমটা কি। সিস্টেমটা হইলো, আমরা এখানে একটা, যেই সার্কিটের মধ্যেই আমাদেরকে আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করতে বলুক, আমরা তার সাথে একটা ভোল্টেজ সোর্স, ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স, আর ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সের প্লাস থেকে কারেন্ট বের হচ্ছে সেরকম একটা ধরে নিব। তারপরে সেখান থেকে আমরা আইটা বের করার ট্রাই করব। সো এইখানে আমাদের যেটাই দেয়া থাকে, আর আমাদের কিছু জিনিস আসলে বুঝতে হবে, যেমন একটা ভোল্টেজ সোর্স যদি থাকে, শুধু একটা ভোল্টেজ সোর্স, সেটার আইভি ক্যারেক্টারিস্টিক্স কিরকম হতে পারে। এটা শুধু একটা ভোল্টেজ সোর্স আছে, এইটার আইভি ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে। সো আমাদের যেই কথা সেই কাজ। আমাদের এখানে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স আমরা কানেক্ট করে চিন্তা করবো যে এখানে যদি আমরা ভোল্টেজ ভ্যারি করি, কারেন্ট কিভাবে ভ্যারি করবে। সো এবার একটু চিন্তা করে দেখেন, এই যে এই দুইটা পয়েন্টে আমরা ভোল্টেজ যাই দেই, এই ভোল্টেজ তো আর চেঞ্জ হচ্ছে না। তার মানে একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ আ ভোল্টেজ সোর্স হবে একটা ফিক্সড ভোল্টেজ। সো এটা যদি আই হয়, এটা যদি ভি হয়, আমরা অলওয়েজ কারেন্টটা যতই চেঞ্জ হোক,
এই দুই নোডের মধ্যে ভোল্টেজ তো ভিএসই থাকবে, কারেন্ট যতই চেঞ্জ হোক, কারণ এটা একটা ভোল্টেজ সোর্স, তার মানে একটা ভোল্টেজ সোর্সের আইভি ক্যারেক্টারিস্টিক্স হলো এরকম ভার্টিক্যাল একটা লাইন। একইভাবে আমরা যদি একটা কারেন্ট সোর্সের কথা চিন্তা করি, আইএস, এইখানে আমরা যদি একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স চিন্তাও করি আর এখানে কারেন্ট বলি, এখানে আমরা ভোল্টেজকে যতই ভ্যারি করি, আমাদের যে কারেন্টের ডিরেকশন আই, সেটা কিন্তু অলওয়েজ হইতে হবে মাইনাস আইএস। সো কনভেনশনের কারণে যে এখান থেকে আমরা প্লাস থেকে কারেন্টের ডিরেকশনটা বের হচ্ছে এটা ধরে নেই, এই কারণে আই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস আইএস। তার মানে একটা কারেন্ট সোর্সের আইভি ক্যারেক্টারিস্টিক্স অলওয়েজ এরকম একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন। তো আশা করি বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা অপারেট করতেছি। এবার চলে আসি, আমরা যে কোনো সার্কিট নিয়ে যখন অপারেট করি কিভাবে অপারেট করবো। সো সাপোজ এরকম একটা সার্কিট আছে, এই সার্কিটটাকে আমরা টেনে আনি। এইখানে আমাদের আসলে বোঝা যাবে যে আমরা যে সোর্স ট্রান্সফরমেশন শিখলাম সেইটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এই যে আমাদের সার্কিটটা আছে, এখানে বলছে এবি টার্মিনালের আইভি ক্যারেক্টারিস্টিক্স কত, তার মানে এবি টার্মিনালের এই সাইডে যত কিছু আছে সবকিছুকে আমরা লোড হিসেবে কনসিডার করব। এখানে যদি একটা লোড থাকে সেইটাকেও আমরা অমিট করে দিব, যদি কোনো ওয়্যার থাকে সেইটাকেও আমরা অমিট করে দেব, কারণ কি এখানে আমাদের লোডটা কানেক্টেড হবে। সো এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে এই যে এবি টার্মিনাল দেয়া বা যেই দুইটা টার্মিনালে আমাদেরকে আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করতে বলতেছে, সেই দুইটা টার্মিনাল আমরা ওপেন করে দিব। ফার্স্ট কথা কি করব, আমাদের এই সার্কিটটাকে একটু রিড্র করতে হবে। এবি টার্মিনালে যা ছিল সেটাকে আমরা খুলে দিব, সেটা যত কিছুই থাকুক আমরা সেটাকে রিমুভ করে দিব। এইবার আমাদের যেই কথা, এখানে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স চিন্তা করব যেখানে বি আছে আর এখানে আই আছে। সো এবার যদি এরকম থাকে, এবার আই আর বি এর মধ্যে সম্পর্ক বের করার ট্রাই করবো। সো এইটার জন্য আমরা কেন এতক্ষণ সোর্স ট্রান্সফরমেশন শিখলাম, সেটা কত কাজে লাগে সেটা এখন দেখবো। এই যে এখানে একটা সোর্স ট্রান্সফরমেশন পেয়ার আছে, এখানে তার মানে সোর্স ট্রান্সফরমেশন করা যায়, তার মানে আমরা এখানে সোর্স ট্রান্সফরমেশন করি। এখানে একটা ভোল্টেজ সোর্স চলে আসতেছে, এই 3 ওহম এখানে আসতেছে, নিচে 2 ওহম আছে। সো এখানকার যে ভোল্টেজ সোর্সের ভ্যালু সেটা হবে 15 ভোল্ট, এটা 3 ওহম, এটা 25 ভোল্ট, এটা 2 ওহম, আর এখানে আমাদের একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স আছে। তো যেহেতু সোর্স ট্রান্সফরমেশন করছি, এরপরে আমাদের করা উচিত ইকুইভ্যালেন্স সার্কিট। করলে আমাদের সার্কিটটা কি হচ্ছে, 25 আর 15 তাদের পোলারিটি উল্টা, সো এটা 10 ভোল্ট হয়ে যাচ্ছে। আর 3 আর 2 ও কিন্তু সিরিজে আছে, কারণ আমরা বলছিলাম যে সিরিয়াল যতই এলোমেলো থাকুক, যতক্ষণ ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স সিরিজে আছে তাদেরকে সিরিজ আকারে লেখা যায়। এখন আমাদের সার্কিটটা বেসিক্যালি চলে আসলো এরকম। এই সার্কিটটার উপরেই কিন্তু আমরা প্রথম আইবির প্রথম যে ম্যাপটা দেখছিলাম, একদম সিমিলার একটা সার্কিটেই আইবি আমরা নোডাল অ্যানালাইসিস করে আই আর ভি এর মধ্যে সম্পর্কটা বের করছিলাম। সো আমাদের টার্গেট হবে, যখনই আমরা আইভির এরকম অ্যাপ্রোচে যাব, তখনই আমরা ট্রাই করব সোর্স ট্রান্সফরমেশন করে বা সামহাও সার্কিটটাকে ছোট করে এরকম বানায় ফেলে যেখানে একটা ভোল্টেজ সোর্স আছে আর একটা রেজিস্ট্যান্স আছে। এটাকে বলে শর্টেস্ট ফর্ম অফ সার্কিট। এই শর্টেস্ট ফর্মে নিয়ে আসার চেষ্টা করব, একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব আমরা। পরবর্তীতে মিডের পরেই যে টপিকটা দেখবো থেভনিন সার্কিট, সেইটার থেকেও বুঝবো যে এটাকে আসলে বলে ভি থেভেনিন আর আর থেভেনিন, এটা এখন না জানলেও হবে। বাট আমরা ট্রাই করব এই যে এই ফরম্যাটে নিয়ে আসার ট্রাই করতে, যেটা সোর্স ট্রান্সফরমেশন করলে খুব ইজিলি করে আনা সম্ভব। আনার পরে কি করব, এই যে এখানকার ভোল্টেজ হলো ভি, এখানকার ভোল্টেজ হলো 10। সো আমরা লিখতে পারি যে ভি -10/5 ইজ ইকুয়াল টু আই, অথবা আমরা লিখতে পারি আই ইজ ইকুয়াল টু ভি বাই 5 -2। এইটাই হইলো আমাদের সেই
কাঙ্ক্ষিত আইভি ক্যারেক্টারিস্টিক্স বা আইভির ইকুয়েশন। সো এখান থেকে যেহেতু আমাদের আইভির ইকুয়েশনটা চলে আসে, এখান থেকে আমাদের স্যার এই গ্রাফটাও ড্র করতে আসলে পারতে হবে। সো গ্রাফটা কি হবে? গ্রাফ হবে এই যে আই আর এই যে বি। এখানে আমাদের দুইটা পয়েন্ট পেলেই কিন্তু আমরা বুঝতেছি যে দুইটা পয়েন্ট পেলেই আমরা সার্কিটটা ড্র করতে পারবো। তো একটা পয়েন্ট তো বেশি ইজিলি বোঝা যাচ্ছে যে এটা -2 তে এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করবে। তো এটা হবে 0, -2। তো এই পয়েন্টটা হবে ডেফিনেটলি 0, -2। আরেকটা পয়েন্ট এক্স এক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করছে সেটার জন্য, এক্স এক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করুক সেখানে কিন্তু আই এর ভ্যালু 0। সো আমরা লিখবো যে ওয়েন আই ইজ ইকুয়াল টু 0, তখন আমরা এক্স এক্সিস এর ইন্টারসেপ্টটা পাবো। তো সেটা কি হবে? আই এর ভ্যালু 0 হইলে বি এর ভ্যালু আসে 10। তার মানে আমাদের যেই ইকুয়েশনটা আছে এটা 10, 0 তে ইন্টারসেক্ট করবে। তার মানে আমাদের স্ট্রেট লাইনটা হবে বেসিকলি এরকম। তো আমরা আই এর ভ্যালু 0 ধরলে এক্স এক্সিস ইন্টারসেপ্ট পাবো। যদি ইচ্ছা করে যে বি এর ভ্যালু 0 ধরতে, আই এর ভ্যালু আসবে -2। তার মানে এটা 0, -2 তে ইন্টারসেপ্ট করছে। তো একবার আই এর ভ্যালু 0, একবার বি এর ভ্যালু 0 ধরলেও করা যায়। আবার ইকুয়েশনের দিকে তাকাইলেও -2 যেহেতু আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি থেকে চলে আসতেছে, বেসিকলি এটা আমাদের ওয়াই, এটা আমাদের এক্স, সো আমাদের সি হবে -2। তো সেখান থেকেও আমরা বুঝতেছি যে -2, 0, -2 তেই আমাদের ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্টটা হবে। সো বেসিকলি আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স এর মেইন থিম হইলো এটা। এখন যে কোনো সার্কিট থাকলে সেখানকার আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা রাখতে পারবো। ইভেন যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে সেটাও আমরা রাখতে পারবো। এবার মেডের জন্য যে এই টাইপের প্রবলেম গুলা বেশি ইম্পর্টেন্ট, যদি এরকম কোনো ম্যাথ থাকে আমরা কিন্তু খুব সিম্পলি সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো। আমি যদি একটু বলে দিই, এইটাকে একবার সোর্স ট্রান্সফরমেশন করব, করলে কিরকম হইতে পারে আমি একটু ছোট করে দেখাই তাহলে। এইটাকে সোর্স ট্রান্সফরমেশন করলে হয়ে যাচ্ছে এরকম। আমরা এই এবি টার্মিনালকে অ্যাজ ইট ইজ রাখি আগে। সো এটা হয়ে যাচ্ছে 6 ভোল্ট, 6 ওহম। এটা হচ্ছে 12 আর এটা 6। তো এটাকে আবার ইকুইভ্যালেন্ট করলে এই 12 আর 6 মিলে হয়ে যাচ্ছে 6, বাট এটা 6 ভোল্ট উপরের দিকে। সো 6 6 থাকলো, এটা এ বি এখনো রাখলাম। আবারও সোর্স ট্রান্সফরমেশন করলাম। এবার এটা হয়ে যাচ্ছে 1 এম্পিয়ার, বাট এটা উপরের দিকে। আর এই 6 আর 6 প্যারালালি চলে আসতেছে। সো প্যারালালি হয়ে গেলে এটা হয় 3 ওহম। এইবার আমরা আবার এটাকে সোর্স ট্রান্সফরমেশন করতে পারি। সোর্স ট্রান্সফরমেশন করলে আমাদের যে সার্কিটটা হয় এইটা আমাদের ওই যে শর্টেস্ট ফর্ম অফ সার্কিটে চলে আসলো। এখন আমরা এখানে চাইলে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিব। সো এখানকার যে আমরা নোডাল অ্যানালাইসিসে যে জিনিসটা করছিলাম, আই ইজ ইকুয়াল টু V-3/3, বা আই ইজ ইকুয়াল টু V/3 - 1। সো এই যে আমাদের ইকুয়েশনটা চলে আসলো। আমরা চাইলে এখান থেকে আগের ম্যাথটা যেভাবে আমরা গ্রাফ ড্র করছি সেই গ্রাফও ড্র করতে হবে। এখানে চাইলেই শুরু থেকে একদম ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সটা আঁকা যেত, কিন্তু এটা বারবার একটা বার্ডেন আঁকার দরকার নেই, একদম লাস্ট স্টেপে গিয়ে আঁকলেও হবে, কোনো সমস্যা নেই। বাকি টাইম পুরাটা আমরা এখানে জাস্ট এ বি টার্মিনালটা কন্টিনিউ করলাম। সো যে কোনো সার্কিট দেয়া থাকলে তার কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বা আইভি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কিভাবে বের করে সেটা আমরা বুঝলাম। সো এই ম্যাথ গুলা করা যাবে, কোনো সমস্যা নাই। আমি লাগলে এগুলা সবগুলা সলভ আকারে একটা ভিডিও আছে আমার কাছে আগের সেমিস্টারে, সেটাও দিয়ে দিব। এখনকার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হইলো এবারের জন্য, সেটা হইলো এই টাইপের ম্যাথ গুলা, এই টাইপের ম্যাথ। তো বেসিকলি এখানে একটা সার্কিট আছে, সেই সার্কিটের আইভি ক্যারেক্টারিস্টিক্স আকারে আমাদের কিছু ইনফরমেশন বলে দেয়া। এই ইনফরমেশনের উপরে বেসিস করে আমাদেরকে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে। তার মানে আগে এতক্ষণ সার্কিট দেয়া ছিল, গ্রাফ ড্র করা লাগতো, অথবা সার্কিট দেয়া ছিল, ইকুয়েশন ডিরাইভ করা লাগতো। এখন জিনিসটা এরকম না। এখন হলো আমরা সার্কিট দেয়া নাই, আমাদেরকে কিছু ডেটা পয়েন্ট দেয়া, আমাদের কথার মাধ্যমে কিছু ডেটা পয়েন্ট দেয়া, আমরা সেখান থেকে সার্কিটটা ড্র করা শিখবো। তো এখানে আসলে কি ঘটনা ঘটতেছে একটু বোঝার ট্রাই করি। তো প্রথমত
আমরা এখানে বুঝি যে এই জিনিসটা কিভাবে আইভির সাথে রিলেটেড। আমাদের এতক্ষণ যে সার্কিটটা দেয়া ছিল, আমরা যে সার্কিটটার আইভি বের করতাম, সেইটাকে এখন একটা বক্সের মধ্যে ঢুকানো হয়েছে। একটু কেয়ারফুলি বুঝতে হবে এই জিনিসটা, যে এতক্ষণ আমরা যে সার্কিটটা করছি, সাপোজ এই যে সার্কিটটা করছি, এই পুরা সার্কিটটা এখন একটা বক্সের মধ্যে ঢুকানো। বক্সের মধ্যে ঢুকায় বলতেছে যে আমরা যখন 0 ভোল্ট করছি, তার মানে যখন শর্ট সার্কিট অ্যাপ্লাই করছি, তখন 6 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে। যখন 10 ভোল্ট অ্যাপ্লাই করছি, তখন 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে। তাহলে ভিতরে কি সার্কিট আছে? কোয়েশ্চেন হলো এইটা। এতক্ষণ আমরা উল্টা কাজটা করছি। এই টাইপের ম্যাথ গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, যেহেতু আমরা এবার অনলাইনে করতেছি। আর নর্মালি আইভি সোর্স ট্রান্সফরমেশন একসাথে করানো হইলে এই রিলেটেড ম্যাথ না, শুরুর ম্যাথ গুলাই বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় অনেক সময়। বাট এইবারের জন্য আমাদের বেসিক বোঝাটা বেশি ইম্পর্টেন্ট, যে এটা কিভাবে আইভির ম্যাথ হইলো। তো আমরা বলছি যে আইভির ম্যাথে আসলে কি হয়, একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স আমরা কানেক্ট করি। আমরা একটু বুঝি যে যে কোনো একটা সার্কিট আমাদের যখন দেয়া ছিল, যেমন এইটা 20 ভোল্ট আর এটা 40 ওহম, এরকম একটা সার্কিট দেয়া ছিল। এইখানে আমাদের বেসিকলি কাজটা কি? কাজ হইলো আইভি যে কাজটা করে, এখানে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স কানেক্ট করি, তারপরে কারেন্টটা মেজার করি। তো এখানে যদি সাপোজ 10 ভোল্ট হয়, তাহলে এখানে কারেন্টটা কত? আবার যদি এটাকে আবার ড্র করি, এখানে যদি 5 ভোল্ট হয়, তাহলে কারেন্টটা কত? সো বেসিকলি এখানে আমরা কি করতে চাচ্ছি, এই যে আই আর এই যে আই। সো যখন 10 ভোল্ট, সো যখন ওয়েন আমাদের ভি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট, তখন আই এর ভ্যালু কত? 10 - 20/40, এরকম একটা ভ্যালু। সো এটা করলে ভ্যালু আসতেছে -10/40, বা -0.25 অ্যাম্পিয়ার। আর ওয়েন ভি ইজ ইকুয়াল টু 5 ভোল্ট, আই এর ভ্যালু আসতেছে 5 - 20/40। 5 না দেই, এখানে একটা ভালো সংখ্যা দিই, তাইলে একটা সুন্দর ভ্যালু আসবে। এটাকে আমরা দেই 40। সো এখানে দেই 40 - 20/40। সো এটা আসতেছে 20/40, বা 0.5 অ্যাম্পিয়ার। সো এই যে দুইটা বিয়ের জন্য আমরা দুইটা কারেন্ট পাইলাম, এই জিনিসটা আসলে কি বোঝায়? যে আমরা যখন আইভি ক্যারেক্টারিস্টিক্স ড্র করতেছি, তখন কি হচ্ছে, যখন আমরা 10 ভোল্ট দেই, তখন পাচ্ছি -0.25 অ্যাম্পিয়ার। তার মানে একটা পয়েন্ট হলো আমার 10, -0.25। এটা আই, এটা বি। আবার যখন আমরা 5 দিচ্ছি, তখন পাচ্ছি 0.5 অ্যাম্পিয়ার। তার মানে আরেকটা পয়েন্ট হলো আমার 5, 0.5। তার মানে আমাদের যেই লাইনটা হবে, স্ট্রেট লাইনটা হবে, সেটা এই দুইটা লাইনের মধ্যে দিয়ে ক্রস করবে। তার মানে আমার ইকুয়েশনটা মোরলেস এরকম হবে। এইটা আমরা বুঝতেছি। সো হোপফুলি এটা ক্লিয়ার কিভাবে করলাম। যে প্রথমে করলাম 10 - 20/40, এটা 10 অ্যাপ্লাই করলে কি হয় সেটা পাইলাম। তো সেটা করলে আসে -0.25 অ্যাম্পিয়ার। যদি 40 অ্যাপ্লাই করি, 40 অ্যাপ্লাই করলে, আচ্ছা এখানে একটু ইয়ে হয়েছে, এটা তো 5 না, এটা 40। সো আরেকটা পয়েন্ট হলো 40, 0.5। সো এইটা যদি 10 হয়, এটা যদি 40 হয়, সো 10 দিলে আমরা পাচ্ছি 0.25, একটা পয়েন্ট। আর আরেকটা পাচ্ছি 0.5। সো আমাদের ইকুয়েশনটা, আমাদের স্ট্রেট লাইনটা আসছে বেসিকলি এরকম। এই পয়েন্টটা হলো 10, -0.25, আর এইটা হলো 40, 0.5। সো যেহেতু আমাদের দুইটা পয়েন্টও জানি, আমরা ইকুয়েশনও লিখতে পারবো। সো এই দুইটা পয়েন্ট থেকে ইকুয়েশন কিভাবে লিখতে পারবো? এই দুইটা পয়েন্ট থেকে আমরা জানি যে y2 - y1 / x2 - x1
ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। এটা করলে আমরা আবারও আই ইজ ইকুয়াল টু ডি বাই 40 মাইনাস হাফ এরকম পেয়ে যাবো। ঠিক আছে, সো এটাও কিন্তু একটা ওয়ে সলভ করার, মানে এটাও একটা ওয়ে ইকুয়েশনটা লেখার, যে আমরা যে কোনো দুইটা ভ্যালু প্লট করে তারপরে সেখান থেকে আমরা ইকুয়েশনটা লিখতে পারি, চাইলে এভাবে করা যায়। ঠিক আছে, কিন্তু বেস্ট হইলো আমাদের ইউনিভার্সাল ওয়েতে করা, যে ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স ধরে সোর্স ট্রান্সফরমেশন করে আসা। কিন্তু এইটা করার, পুরাটা করার আমাদের মূল উদ্দেশ্য ছিল এই জিনিসটা বোঝা, যে আমরা ভ্যারিয়েবল ভোল্টেজ যখন অ্যাপ্লাই করি, ভ্যারিয়েবল কারেন্ট আসে, সেইটার উপরে বেস করে কিন্তু আমরা আমাদের এই সামনের সার্কিট কি আছে, মানে এই বাম সাইডের সার্কিটটুকু কি আছে সেটাকে চিনতে পারি। এখানে সার্কিট কি আছে সেটাকে আমরা চিনতে পারি। তো এবার আমরা এই কাজটাই করব এই সার্কিটটার জন্য। তো খেয়াল করে দেখেন এখানে কি হচ্ছে, যখন এখানে শর্ট সার্কিট করা হয়েছে, তার মানে কি বলতেছি, যে এখানে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সের মতো কানেক্টেড আছে, এখানে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সের মতো কানেক্টেড এটার সাথে। যখন এই ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সের ভ্যালু জিরো, এখানে যখন এই বক্সের সাথে ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সের ভ্যালু যখন জিরো, তখন কারেন্ট ফ্লো করতেছে এই বরাবর 6 অ্যাম্পিয়ার। তো আমাদের কথা কি ছিল, আমরা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সটা এইভাবে নিব, আর আই এর ভ্যালু প্লাস থেকে বের হচ্ছে এরকম ইমাজিন করে নিব। আবারও বলি, এখানে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স আছে, এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখান থেকে কারেন্টটা ভিতরের দিকে যাচ্ছে এরকম একটা ডিরেকশন ইমাজিন করে নিব। সো খেয়াল করে দেখেন এখানে যেটাই থাকুক, আমাদের যে ভোল্টেজ সোর্স সেটার প্রথমে কি হলো, প্রথমে আমরা অ্যাপ্লাই করতেছি জিরো, কারেন্ট পাচ্ছি কত, এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের যে কনভেনশন সেটা আমাদের অনুযায়ী বলে যে এই প্লাসটা যেদিকেই থাকুক সেইখান থেকে কারেন্টটা ভিতরের দিকে গেলে আমরা আই কে সেই ডিরেকশনে দিতাম। কিন্তু খেয়াল করলে দেখা যাবে এই যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট, এটা কিন্তু যাচ্ছে তার উল্টা দিকে। এত কথা বললামই এটার কারণে, যে এখানকার কারেন্টের ডিরেকশনটা যে উল্টা, এটা বোঝার জন্য। আবার যখন 10 অ্যাপ্লাই করছি, তখন কিন্তু কারেন্ট পাইছি 4 অ্যাম্পিয়ার, এখানে কিন্তু মাইনাস না, এখানে 4 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের দুইটা পয়েন্ট পাচ্ছি, একটা হইলো 0, -6, আর একটা হইলো 10, 4। তার মানে আমরা যদি এখান থেকে দুইটা পয়েন্ট প্লট করি, একটা হইলো 0, -6, আর একটা হইলো 10, 4। এটা হইলো সাপোজ 10, 4, আর এটা হইলো 0, -6। সো এই যে আমরা লাইনটা পাচ্ছি, এটা হলো আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স, খুবই ইজি। এবার আমরা চাইলে কি করতে পারি, এবার চাইলে আমরা এখান থেকে ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি। সো y2 - y1, সো 4 - -6 ডিভাইডেড বাই 10 - 0 ইজ ইকুয়াল টু y - y1। তার মানে আমরা লিখতে পারি y মানে হলো i, -6 ডিভাইডেড বাই d - 0। সো এখানে 10 আর 10 কাটা চলে যাচ্ছে, সো এখানে আসতেছে i ইজ ইকুয়াল টু d - 6। এটা আমাদের আইভি ইকুয়েশন। সো এই যে আমরা গ্রাফটা ড্র করতেছি, এইটার একটা সুন্দর ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি সেটা একটু জানার জন্য আমরা আবারও একটু পিছনের দিকে ফেরত যাই, একদম শুরুর যে ম্যাথটা করছি সেটাতে ফেরত যাই। এখানে যে আমরা ম্যাথটা দেখতেছিলাম, এখানে একটা ঘটনা ঘটছে, বা এই যে এখানে আমরা প্রথমে যে ম্যাথটা করতেছিলাম সেটার কথাই চিন্তা করি, বা আমরা এখানে নিচে এনে আবার ফ্রেশলি ম্যাথটা আরেকবার করি, যে আমরা একটা এক্সাম্পল দিয়েই বারবার যেহেতু দেখতেছি, ওই এক্সাম্পলটা একটু বোঝার ট্রাই করি। এই যে 20 ভোল্ট, আর এই যে 40 ওহম, এইটা আমরা দেখতেছি যে এইটার আইভি ক্যারেক্টারিস্টিক্স কিরকম আসে, b/40 - ½ সো এইটার যখন আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করছি, তখন আমরা কি দেখছি, তার স্ট্রেট লাইনটা গেছে এরকম। এখন আমরা যখন দেখছি এই পয়েন্টটা কিন্তু আমরা পাইছি 0, -½ এই পয়েন্টটা কত পাইছি, এই পয়েন্টটার জন্য আমরা কি বলছিলাম, ওয়েন
আই ইজ ইকুয়াল টু 0, তখন আমরা এক্স এক্সিস এর ইন্টারসেপ্টটা পেয়ে যাব। সো এটা করলে ভি এর ভ্যালু আসে 20। তার মানে আমাদের এই পয়েন্টটা হলো 20,0। এখান থেকে একটা ভ্যালুয়েবল ইনফরমেশন পাওয়া যায়। সেই ভ্যালুয়েবল ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা হইলো আইভি ক্যারেক্টারিস্টিক্স এক্স এক্সিস কে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে সেইটাই হয় আমাদের ভোল্টেজ সোর্সের ভ্যালু। আমরা বলি আইভি ক্যারেক্টারিস্টিক্স আমাদের এক্স এক্সিস কে বা ভি এক্সিস কে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে, ভি এক্সিস যদি ওয়াই এক্সিস হয় তাহলে ওয়াই এক্সিস কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে, বেসিক্যালি আইভি ক্যারেক্টারিস্টিক্স ভি এক্সিস কে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেইটা হবে আমাদের এই শর্টেস্ট ফর্ম অফ সার্কিটের ভোল্টেজ সোর্সের ভ্যালু। আর এই স্ট্রেট লাইনটার স্লোপ যেটা হবে, এখানে স্লোপ হলো 1/40 আমরা দেখতেছি। স্লোপ হয় হইলো আমাদের রেজিস্ট্যান্সের ইনভার্স। তার মানে আমাদের যে সার্কিট যে আমরা এই ম্যাথটার জন্য বের করতেছি, এখানে আমাদের স্লোপ হইলো 1, আর আমাদের এক্স এক্সিস ইন্টারসেক্ট কত সেটা জানার জন্য আমরা কি করব, ওয়েন আই ইজ ইকুয়াল টু 0। সো আই ইজ ইকুয়াল টু 0 হইলে ভি ইজ ইকুয়াল টু 6। এই পয়েন্টটা হইলো 6,0। সো স্লোপ যদি 1 হয় আমাদের আর এর ভ্যালুও 1, 1/1, 1 এর ইনভার্স 1ই হবে। তো আমাদের শর্টেস্ট ফর্ম অফ সার্কিট হইলো ভোল্টেজ সোর্সের ভ্যালু 6 ভোল্ট, রেজিস্ট্যান্সের ভ্যালু 1 ওহম। এইটা আমাদের অ্যান্সার। তো এইখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে টু শর্টেস্ট ফর্ম অফ সার্কিট। সো টু শর্টেস্ট ফর্ম অফ সার্কিট বললে এখন যেহেতু আমরা সোর্স ট্রান্সফরমেশন পারি, তাহলে এটা আমরা ইজিলি করতে পারবো। সো এটা হয়ে যাবে 6 অ্যাম্পিয়ার, এটা 1 ওহম। এই দুইটা হলো আমার অ্যান্সার। মজার জিনিস হইলো এই যে 6 অ্যাম্পিয়ার, এইটাই কিন্তু আবার ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্ট। তার মানে কারেন্ট সোর্সের সাথে প্যারালালি যদি কোনো রেজিস্ট্যান্স থাকে সেটা আবার ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্ট হয়। তার মানে এক্স এক্সিস এর ইন্টারসেপ্ট হয় এই ভোল্টেজ সোর্স, ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্ট যদিও মাইনাস সাইন থাকে এটা হয় কারেন্ট সোর্সের ভ্যালু। এত কিছু শেখা লাগবে না, আমরা যদি খালি এই এক্স এক্সিস একটা মাথায় রাখি, সোর্স ট্রান্সফরমেশন করলে কারেন্ট সোর্সের ভ্যালুটা চলে আসবে। So, এইটা হইলো আমাদের অ্যান্সার, এইটাই হইলো শর্টেস্ট ফর্ম অফ সার্কিট। এই ম্যাথ গুলাই এইবারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি এবার এই ম্যাথটা একটু দেখি, এই ম্যাথটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটা একটু অ্যাপ্রোচ করি। সো ফার্স্ট অফ অল এখানে বলছে যখন 3 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে, যখন এখানে 3 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে তখন শেডেড পোর্শন অফ দ্য সার্কিট ড্রজ এ কারেন্ট -1 অ্যাম্পিয়ার। তার মানে এই বরাবর কারেন্ট ঢুকে -1 অ্যাম্পিয়ার। সো 3 - 1, এইটা আমাদের একটা পয়েন্ট। ওয়েন 9 ভোল্ট ইজ অ্যাপ্লাইড ইট ড্রজ নো কারেন্ট। তার মানে যখন 9 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে তখন কোনো কারেন্ট যায় না। তার মানে আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স হলো এরকম, আমাদের দুইটা পয়েন্ট হইলো 9, 0, আর একটা হইলো 3 - 1। যখন 3 অ্যাপ্লাই করা হয়েছে -1 কারেন্ট শেডেড পোর্শনে ঢুকতেছে। সো এইটা আমরা কিভাবে সলভ করতে পারি, এখানে আমাদের বের করতে হচ্ছে প্লট দা আইভি ক্যারেক্টারিস্টিক্স। ডান। এরপরে আমাদের চলে আসতেছে ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স আর। এই আর রেজিস্ট্যান্সটাকে আমরা কিভাবে বের করতে পারি। সো এইটার জন্য আমরা যে কাজটা করব, যখনই আমাদেরকে রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে বলবে, আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে বলবে, আমরা যে কাজটা করবো, আমরা জানি আমাদের যে সার্কিট আছে, যে দুইটা পয়েন্ট আছে সেটার স্লোপ এর ইনভার্স হবে টোটাল সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালু। এক। সো স্লোপ কি হবে? স্লোপ হচ্ছে এখানে 1/6। তার মানে টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হইতে হবে 6 ওহম। এইটুকু আমরা বুঝে গেলাম, কারণ আমাদের দুইটা পয়েন্টে আছে। দুইটা পয়েন্ট থেকে আমরা সার্কিটের আইভি ক্যারেক্টারিস্টিক্স ড্র করলাম, আইভি ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা স্লোপটা বের করলাম। স্লোপ বের করতে পারলে আমাদের রেজিস্ট্যান্স পুরাটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা হয়ে গেল।
এখন এই আর এর ভ্যালু কিভাবে বের করবো? যখন এই আর এর ভ্যালু বের করতে হবে বা কোনো আননোন রেজিস্ট্যান্স এর ভ্যালু বের করতে হবে, আমরা ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স কে সুইচ অফ করে দিব। আমরা সুপারপজিশন প্রিন্সিপালে শিখছি যে সুইচ অফ কিভাবে করে। ভোল্টেজ সোর্সের সময় শর্ট সার্কিট করে দেয়, আর কারেন্ট সোর্সের সময় ওপেন সার্কিট করে দেয়। সো এই যে আর, এই 3 আর এই 6, এইটা করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে 6 ওহম। তাহলে আর এর ভ্যালু কত? সো এখান থেকে আমরা দেখতেছি আর 6 আছে প্যারালাল, তার সাথে 3 আছে সিরিজে। তার মানে এটা করলে আসবে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 6, বা আমরা লিখতে পারি আর প্যারালাল 6 করলে আমাদের ভ্যালু আসবে 3। তার মানে 6 এর সাথে কতকে প্যারালাল করলে 3 হইতে পারে সেটাও আমরা বুঝতেছি। তার মানে আর এর ভ্যালু 3, কারণ আমরা জানি যে 6 আর 6 কে প্যারালাল করলে 3 হয়। তার মানে আমরা এখানে কয় টাইপের ম্যাথ করলাম সেটা একটু বুঝি। প্রথমে ম্যাথ করলাম যদি একটা সার্কিট দেয়া থাকে, সেই সার্কিট থেকে আমরা কিভাবে আইভি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা লিখতে পারি। ইকুয়েশন লিখতে পারলে ড্র কিভাবে করতে পারি, এক সেই সেই ম্যাথটা হইলো, সেই ম্যাথটাও দেখাই, তাহলে বোঝা যাবে। এই যে এই ম্যাথটা, আর বড় করে যেটা করছিলাম এই ম্যাথটা, একটা সার্কিট দেয়া, সেখান থেকে আইভি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা নিয়ে আসা, ইকুয়েশনটা লিখতে পারলে সার্কিটটা ড্র করতে পারা। এটা হইলো এক টাইপের ম্যাথ, যেটার সেকেন্ডারি প্র্যাকটিস হিসেবে আমরা এটাও করছি। এরপরে চলে আসতেছে আমাদের এরকম ম্যাথ যেখানে ডেটা পয়েন্ট দিয়ে দেয়া, ডেটা পয়েন্ট দিয়ে দিলে শর্টেস্ট ফর্ম অফ সার্কিট আঁকতে বলছে, ডান। এরপরে আমাদের এখানে আননোন আর বের করতে বলছে। যখন রেজিস্ট্যান্স আর বের করতে হবে তখন আমরা সার্কিটটার ইকুয়েশনটাকে ডিরাইভ করে বা সার্কিটের ডেটা পয়েন্ট গুলাকে প্লট করার পরে স্লোপ থেকে হোল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম। তারপরে সেখান থেকে সোর্স গুলাকে সুইচ অফ করে আর এর ভ্যালুটা বের করে ফেললাম। এইখানে আমাদেরকে বলছে আরেকটা জিনিস, কি বলছে, ড্র এন ইকুইভ্যালেন্ট ভার্সন অফ দ্য সার্কিট। এখন আমরা কি জানি, ইকুইভ্যালেন্ট ভার্সন অফ দ্য সার্কিট বললেই আমরা এই যে শর্টেস্ট ফর্ম অফ দ্য সার্কিট এঁকে ফেলবো। যেখানে এটার ভ্যালু কত, এই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত, যেটাকে এক্স এক্সিসে ইন্টারসেক্ট করছে, যেটা হলো 9 ভোল্ট। রেজিস্ট্যান্সের ভ্যালু কত, স্লোপের ইনভার্স, একটু আগেই দেখলাম সেটা আসছে 6 ওহম। তার মানে এইটাই হলো আমাদের তিনের অ্যান্সার। তো সবগুলাই একটা আরেকটার সাথে কানেক্টেড। আমরা এরকম আরেকটা ম্যাথ আসলে করতে পারি, করলে আসলে আমাদের জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এই ম্যাথটা একটু করি। তো বুঝি 1 ভোল্ট যখন অ্যাপ্লাই করা হয়েছে, শেডেড পোর্শন অফ দ্য সার্কিট ক্রস 4 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে একটা পয়েন্ট হলো 1 4, শেডেড পোর্শন অফ দ্য সার্কিট 4 অ্যাম্পিয়ার কারেন্ট টানে। when 0 ভোল্ট ইজ অ্যাপ্লাইড ইট ড্রস 3 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে আমাদের দুইটা পয়েন্ট আমরা পেয়ে গেছি। সো এখন বলছে, বেশি কিছু বলে নাই, বলছে ডিটারমাইন দ্য আননোন রেজিস্ট্যান্স আর এক্স। তো এটা আমরা কিভাবে বের করতে পারি, এক নাম্বার কথা। সো এখানে আমরা প্রথমে স্লোপটা বের করি। তো স্লোপ বের করলে আসে 4 - 3, 1 - 0। স্লোপ বের করলে আসে 1। তার মানে পুরা সার্কিটের আর ইকুইভ্যালেন্ট হবে 1/1 বা 1 ওহম। এরপরে আমরা কি বলছিলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা আননোন রেজিস্ট্যান্স আর এক্স এর ভ্যালু বের করা মানেই আমরা সোর্স গুলাকে অফ করে দিব। সোর্স অফ করা মানে ভোল্টেজ সোর্স হয়ে যাবে শর্ট, কারেন্ট সোর্স হয়ে যাবে ওপেন। সো এটা হবে 3, এটা 6, এটা আর এক্স। এইটা করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে 1 ওহম। তো এখান থেকে আমরা দেখতেছি 3 আর 6 কে প্যারালাল করে আর এক্স এর সাথে প্যারালাল করলে ভ্যালু আসবে 1 ওহম। আমরা জানি 3 আর 6 কে প্যারালাল করলে হয় 2। তো 2 এর সাথে কত প্যারালাল করলে আমাদের ভ্যালু 1 আসবে সেটাও জানি, 2 ওহম। সো খুব ইজিলি আমাদের কাছে সলভটা চলে আসবে। এখন ভিএস এর ভ্যালু কিভাবে বের করা যায় সেটার জন্য আমরা পুরো সার্কিটটাকে একটু নিয়ে আসি। এই সার্কিটটাকেই আমরা নিয়ে আসলে কি হবে, এটাকে আবার আমাদের সোর্স ট্রান্সফরমেশন, যেহেতু আমরা শিখছি, সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে
আমরা ম্যাথটা করতে পারবো। সো আমাদের টার্গেট হইলো এখান থেকে ভিএস এর ভ্যালুটা বের করা। আমরা জানি এই আর এক্স এর ভ্যালু এখন 2। সো এখন আমরা যে কাজটা করতে পারি, এই 3 আর 6 এই দুইটা আছে প্যারালালি। তো প্যারালালি থাকলে এই দুইটা চলে আসবে 2 হিসাবে। তো এটা 2 অ্যাম্পিয়ার, এটা 2, আর এটাও 2। এটা হলো ভিএস। এখন আমাদের বুঝতে হবে যে আসলে কি করতেছি আমরা। আমাদের টার্গেট হলো পুরো সার্কিটটাকে এরকম বানাবো। এরপরে এইটার সাথে এইটাকে কম্পেয়ার করবো। এখানকার যে আইভি ক্যারেক্টারিস্টিক্সটা আসবে সেটাকে কম্পেয়ার করবো। সো এটার আইভি ক্যারেক্টারিস্টিক্সটা আগে আমরা এঁকে ফেলতে পারি। এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে, 1 4 আর 0 3। সো আমরা এইটার আইভি ক্যারেক্টারিস্টিক্সটা যদি এঁকে ফেলি, একটা পয়েন্ট হইলো 0 3, আর একটা হইলো 1 4। সো এই যে এঁকে ফেললাম, একটা হইলো 0 3, আর একটা হইলো 1 4, এরকম একটা সার্কিট। সো আমাদের আসলে জানা দরকার এই পয়েন্টটা কি। ঠিক আছে, এই পয়েন্টটা হইলে আমাদের ভোল্টেজ সোর্সের ভ্যালু হবে এই পয়েন্টটা। আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু জানি 1 ওহম এরকম আসবে, কিন্তু এই পয়েন্টটা জানলে আমরা আমাদের ভোল্টেজ সোর্সের ভ্যালুটা বের করে ফেলতে পারবো। সো এখন এই পয়েন্টটা যদি জানতে চাই, এটা হলো 0 3, এটা হলো 1 4। আমাদের ইকুয়েশন হইলো আই মাইনাস I1 ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস x1। তার মানে আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স হইলো আই ইজ ইকুয়াল টু v+3। এখন আমাদের যদি এই পয়েন্টটা দরকার হয়, আমরা জানি ওয়েন আই ইজ ইকুয়াল টু 0, ভি ইজ ইকুয়াল টু -3। সো এই পয়েন্টের ভ্যালু হইলো -3, 0। তার মানে আমাদের এখানকার যে ভোল্টেজ সোর্সের ভ্যালু সেটা হওয়া উচিত -3 ভোল্ট। এখন আমরা দেখি এখান থেকে -3 ভোল্ট কিভাবে আনা যায়। তো সেটার জন্য আমরা আবার সোর্স ট্রান্সফরমেশন করতেছি। তো এটা করলে এখানে আসতেছে 4 ভোল্ট, এটা 2 ওহম, এটা ভিএস এর মতোই থাকতেছে, এটা 2 ওহম। তো এইবার খেয়াল করলে বোঝা যাবে, এবার যদি আমরা ভোল্টেজ সোর্স দুইটাকে মার্জ করি, এটা হবে 4 - ভিএস। এখনো কিন্তু ভিএস এর ভ্যালু আমরা জানি না। তো এটা 2 ওহম, এটা 2 ওহম। এবার এটাকে আমরা আবার সোর্স ট্রান্সফরমেশন করি। সোর্স ট্রান্সফরমেশন করলে এটা আসতেছে 4 - ভিএস/2, আর এটা আসতেছে 2, এটা আসতেছে 2। এবার এটাকে যদি আমরা আবার সোর্স ট্রান্সফরমেশন করি, 2 আর 2 করলে হয় 1, 1 করলে আমরা আবার সোর্স ট্রান্সফরমেশন করি, করলে আসে 4 - ভিএস/2, আর এখানে আসতেছে 1। এখানে আমি দুইটা স্টেপ একবারে করছি। এখানে প্রথমে 2 আর 2 মিলে 1 করছি, তারপরে এটাকে আবার সোর্স ট্রান্সফরমেশন করছি। এইবার আমাদের ফাইনাল যে টার্গেট এখানে যাওয়া, এইটার 1 1 ম্যাচ করে ফেলছে। জাস্ট একটা জিনিস ম্যাচ করে নাই, 3 ভোল্টের সাথে এটা। তার মানে কি 4 - ভিএস/2 অবশ্যই হইতে হবে -3 ভোল্ট। তো এটা যদি আমরা সলভ করি, 4 - ভিএস ইজ ইকুয়াল টু -6। তার মানে ভিএস ইজ ইকুয়াল টু -10 ভোল্ট। সো এইটাই আমরা এখানে বসাই দিব। সো ভিএস এর ভ্যালু হবে -10 ভোল্ট। সরি, ভিএস এর ভ্যালু হবে, এটা সাইড চেঞ্জ করলে +10 ভোল্ট। তার মানে আমরা পুরা জিনিসটাই এখন আর এর ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা বুঝছি। যদি আননোন ভোল্টেজের ভ্যালু বের করতে হয় সেটা কিভাবে করে সেটাও বুঝছি। যদি ডেটা পয়েন্ট দেওয়া থাকে, স্পেশালি আমি এই ম্যাপটার কথাই বলতেছি, এই ম্যাপটার কথা, এই ম্যাপটা কিভাবে করতে হয় সেটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারলে এই ম্যাপটাও বোঝা খুবই ইজি, কারণ এই কথাগুলো যখন বলা থাকে সেটার অর্থ হইলো বেসিক্যালি ডেটা পয়েন্ট দেয়া। ডেটা পয়েন্ট দেয়া মানে এই যে 3 ভোল্ট অ্যাপ্লাই করলাম,
এটার মানে হলো 3 ভোল্ট অ্যাপ্লাই করলে -1 পাইলাম, তার মানে একটা পয়েন্ট হলো 3 - 1। যখন 9 ভোল্ট অ্যাপ্লাই করলাম, ড্রপ করলো না কোনো কারেন্ট, তার মানে যখন 9 দিলাম 0 পাইলাম, তার মানে একটা ডেটা পয়েন্ট 9 0। দুইটা পয়েন্ট পাইলে স্ট্রেট লাইনটা আঁকা যাবে, ইকুয়েশন ডিরাইভ করা যাবে, এক্স এক্সিস ইন্টারসেপ্ট পাওয়া যাবে, তার মানে ইকুইভ্যালেন্ট ভার্সন অফ দ্য সার্কিটও পাওয়া যাবে, শর্টেস্ট ফর্ম অফ দ্য সার্কিট। আর ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স আর আননোন রেজিস্ট্যান্স বের করতে বললে সার্কিটের সোর্স গুলাকে অফ করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করব, যেভাবে একটু আগে করলাম। তো এইগুলা করলে আমাদের যত ধরনের ম্যাথ সম্ভব সব কাভার হবে। আশা করা যাচ্ছে যে আইভি ক্যারেক্টারিস্টিক্স থেকে ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ থাকবে না, তাহলে অনেক কমপ্লিকেটেড আসলে হয়ে যায়। এখান থেকে এই রিলেটেড বেসিক টাইপের কোশ্চেন, স্পেশালি যেটা বলতেছি 14, 15, 16, এই টাইপের ম্যাথ গুলা বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? সো হোপফুলি আর কারো কোনো প্রবলেম থাকবে না। আমি ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি।